তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? আমি 3টা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় 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 আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা খা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান করতে হইলা? কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান। আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? তুমি না হলে সেটা মুখস্থ করছো আয়াত, কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা পড়ছি এই জীবনে। তেলাওয়াত শেষ করছি, অর্থ শেষ করছি, তর্জমা শেষ করছি, হ্যাঁ মুখস্থ করিনি। তো তুমি মুখস্থ করছো, তোমার পিটায় মুখস্থ করেছে, এই আয়াতটা কইতেই থাকবি কইতেই থাকবি, তোতা পাখির মতো কইতেই থাকবি, নাহলে তোর বেতের পিঠা মোর উঠবস করা মোর কান ধরা। এই জন্য তোমার জোরপূর্বক তুমি ওইটাই শিখছো। আমি সারা বিশ্বে সবকিছু শেখার জন্য আমি নাহলে ওইটা মুখস্থ করিনি। এই মুখস্থ শিক্ষার জন্য, পড়ার জন্য তুমি আমার চেয়ে বড় মুসলমান হয়ে যাবা, আলেম হয়ে যাবা, আর আমি হব না, এটা হইল না। আমার পরিবারের 2 জন আধ্যাত্মিক লোক, ব্যক্তি যিনি পদার্পণ করেছেন এই ভূখণ্ডে, ইসলাম দিন ও ইসলাম প্রচারের জন্য আসছিলেন আমার পরদাদা দরবেশ শেখ আউয়াল। দিন ও ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছেন। শেখ বোরহান উদ্দিন, তিনি ছিলেন বিজ্ঞ আলেম সেই সময়কার, ফরিদপুরের আধ্যাত্মিক জগতের আলেমদের মধ্যে একজন স্বনামধন্য। আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকতো, তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না। আর তুমি হয়ে গেল দুই আয়াত কইরা মুখস্থ কইরা তুমি হয়ে গেল বড় আলেম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙো, আবার ওই ছাগলের 3 নম্বর বাচ্চা কি ফালায়, হ্যাঁ না বুঝা, দুই বাচ্চা মায়ের দুধ খায়, আর 3 নম্বর খালি ফালায়, যে ওরা কি কয় গৃহযুদ্ধ। আরে তুই বেটা সংস্কারবাদী, বিএনপি থেকে বহিষ্কৃত, তুই গৃহযুদ্ধ, তোর কথায় গৃহযুদ্ধ হইব? আর গৃহযুদ্ধ লাগে? শেখ হাসিনারে দুর্বল মনে করছো? আরে 81 সাল থেকে সংগ্রাম করে করে এই জায়গায় আনছে, দেশকে এই জায়গায় আনছে। কত কিছু হইল, জঙ্গিবাদ সৃষ্টি করলে নিশ্চিহ্ন করে দিছে। জঙ্গিবাদ নাই বাংলাদেশের মাটিতে, আর জঙ্গিবাদ হলো। চল্লিশ বছর পর যুদ্ধ পরাজিত টাইনা নিয়ে আইসা ফাঁসির লটকাইছে, এটার নাম হলো শেখ হাসিনা। দুর্বল ভাবে তুমি মিয়া। তোমার নেত্রীরা এখন পর্যন্ত বের করতে পারো না, একটা উচ্চারণ করো না নেত্রীর ব্যাপারে। আর তুমি আমাদের দেখাও গৃহযুদ্ধ। আমরা কি চুরি পরে আছি নাকি? শেখ হাসিনা চাইলে 7 দিনও লাগে নাকি? হ্যাঁ 7 দিনও তো লাগবে না, তোমরা গৃহযুদ্ধের কথা কও। শেখ হাসিনা তো গণতন্ত্র পালন করে, সংবিধান সমুন্নত রাখে। না হলে এই দেশে, এই জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে শেখ হাসিনা অনেক কিছুই কর দেখাইতে পারত। সব সহ্য করছে, হজম করছে, কারণ সে জাতির পিতার কন্যা। সংবিধান এবং গণতন্ত্রের বাইরে যায় নাই। 9 মাস জেল খাটছে নিজে, শুধুমাত্র গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। 21শে আগস্ট ঘটাইছিল। পরের দিন তো ভাবছিল তোমরা পইরা যাবা, শেখ হাসিনা পড়তে দেয় নাই, বজায় রাখছে। থাকো, 2006 আসবে, 2008 আসবে। এই হলো শেখ হাসিনা। মেধা বুদ্ধি তো নাই একদম তোমাদের। একজন বিয়ে করলে ছাগলের 3 মতো বাচ্চার মতো ফালাইতে থাকো। শেখ হাসিনারা বুঝতে চেষ্টা করো আগে। মেধা খাটাও, বুদ্ধি খাটাও। বুদ্ধি মেধা ওই হবে না। ওই লন্ডন দিকে ওহি নজিল হলে
বুদ্ধি মেধা থাকে না, গৃহযুদ্ধের কথা বলে আমাদেরকে। শান্তিকামী বাঙালি এক 7ই মার্চের মাধ্যমে সশস্ত্র বাহিনী হয়ে গেছে, গেরিলা যুদ্ধ করছি আমরা। আমার বাপ গেরিলা যুদ্ধ করছে, রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ সংগঠিত করছে, ট্রেনিং দিছে, নিজে রণাঙ্গনে যুদ্ধ করছে। সুতরাং আমাদেরকে দুর্বল ভাইব না, চুপ করে বসে থাকি, সহ্য করি, শুধু এই দেশের বৃহত্তর স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। ভাস্কর্য ভাঙছ, যে কোনো সময় তোমার যে কিছু হয়ে যেতে পারতো, কিন্তু কিছুই হয় না, কিছু হবে না তোমার। তো শেখ হাসিনা আছে, শেখ হাসিনা তোমার ঠিকই রাখবে, যেমন খালেদা জিয়ারে রাখছে তেমনি তোমাদেরও রাখবে। এটাই হলো প্রজ্ঞা, এটাই হলো বুদ্ধি, এটাই হলো গণতন্ত্রকে ভালোবাসা, এটাই হলো বাস্তবায়ন, এটাই হলো সংবিধানকে সমুন্নত রাখা, এটাই হলো রাজনীতি। আগে রাজনীতি বুঝো, শিখো, তারপরে আইসো। এইসব বাহাদুরি আমাদের দেখাও না। আজকে বিজয় দিবসে এটুকু স্মরণ করো যে এখনো এই মাটিতে আসো, কারণ শেখ হাসিনা এখনো আছে। না হলে ওই গৃহযুদ্ধ টুদ্ধ তুরুপে এবং তাসের মতো উইরা যাবা। সুতরাং আজকের এই বিজয় দিবসে শেষ প্রসঙ্গ বলে শেষ করি। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ভিখারি জাতি চাই না। আজকে বাংলাদেশ ভিখারি জাতি না। বঙ্গবন্ধু ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত থেকে তিনি দেখে খুশি হচ্ছে। আজকে তার এই জাতি আর ভিখারি জাতি না। আজকে $2000 মাথা পিছু আয়ের দেশ আমরা। আজকে পদ্মা সেতু আমরা করি, আজকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করি, আজকে আমরা মহাকাশে স্যাটেলাইট দিই, আমরা সেই গর্বের জাতি। বঙ্গবন্ধু বলেছিল যে আমি আমার বাঙালি 2 মুঠো ভাত যেন তারা খেতে পারে, হাসি মুখে যেন থাকতে পারে, সেটা তার সুযোগ্য কন্যা নিশ্চিত করেছে। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন একটা দেশ। এটা গেল একদিক। কিন্তু বঙ্গবন্ধু বলেছিল যে আমার সবকিছু লুট করে নিয়ে যায়, আমার কম্বল আমি পাই না। সুশাসন এবং দুর্নীতি এই দুটির ব্যাপারে বঙ্গবন্ধু আক্ষেপ করেছে। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অনেক দিয়েছে, তিনিও আক্ষেপ করে বলেছেন যে উই পোকারা আমার প্রকল্পের টাকা খেয়ে ফেলে। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই জায়গাটা পূরণ করার জন্য কাজ করে চলেছে আমাদের কাউন্সিলর বৃন্দ সহ সকল কর্মকর্তা। এই আক্ষেপ আমরা রাখব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকাবাসীকে নিরলসভাবে সেবা দিয়ে যাবে এবং সেখানে দুর্নীতির কোনো লেশ আমরা রাখতে চাই না। সেটা মার্কেট হোক, বসো এই ব্যাপারে আবার তুমি একা আমি একা, সেটা মার্কেট হোক, খাল হোক, প্রশাসন যন্ত্র হোক, ট্রেড লাইসেন্স হোক, কর হোক, কোনো জায়গায় আমরা দুর্নীতির লেশ রাখবো না। সকল আগ্রাসন থেকে আমরা দখল মুক্ত করব সকল আগ্রাসনকে। তাহলেই হবে আমাদের সেই জাতির পিতার 49তম এখন আমরা করছি, আগামী বছরই 50তম রজত জয়ন্তী পালন হবে, জাতির পিতার শতবার্ষিকী উদযাপন করছি আমরা, সেটা আবার 26শে মার্চ পর্যন্ত এবং আগামী বিজয় দিবস পর্যন্ত যাবে। আমাদের এই সংগ্রাম, বঙ্গবন্ধু যে সংগ্রামের কথা বলে গেছেন, সেই সংগ্রামের মাধ্যমে আমরা যেমন মৌলবাদী উৎখাত করব, তেমনি দুর্নীতি উৎখাত করব। আমাদের এই সংগ্রাম চলবেই চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা নিজ অর্থে নিজের টাকা দিয়ে বানাইছি, কারো কার টাকা নিয়ে বানাই নাই।
বঙ্গবন্ধু বলেছিল গোলামি বাঙালি জাতি আমি স্বাধীন করছি গোলামি করার জন্য না। আজকে আমরা কারো গোলাম না, নিজ টাকায় বানাই। সেটা 8,000 কোটি লাগুক, 22,000 কোটি লাগুক, আরে 1 লক্ষ কোটি টাকা লাগুক, আমরা নিজ অর্থে দিব। এই গর্বের জায়গা আসতে হবে যে পারি। স্যাটেলাইট পাঠাইছি মহাকাশে, আরে একটা যেই জাতিকে আপনারা স্বচ্ছ গরিব জাতি হিসেবে বলতেন, সেই জাতি এখন মহাকাশে স্যাটেলাইট উড়ায় দিতে। সারা বিশ্বে এখনো আমাদের চেয়ে অনেক বড় লোক দেশ আছে, সবার কি আছে স্যাটেলাইট? তাহলে স্যাটেলাইট আছে, আমার তোর আছে, আমি কইতে পারি তো। বিদেশ থেকে যখন পোল্যান্ডের একজন লোক আসে, সেদিন আসছিল আমার দপ্তরে পোল্যান্ডের লোক, আমার ডিজিটাল কিছু দেখাবে, আরে আপনার কি স্যাটেলাইট আছে? বলছি না। আমার তো স্যাটেলাইট আছে, আমার গর্বের। আপনি আমার কি ডিজিটাল দিবেন? আমার ডিজিটাল তো আমার হাতের মুঠায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি আমি, আরে টাকা যাক, টাকা দিয়ে কে চিন্তা করে? গর্বের জায়গা। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কয়টা দেশের আছে? ভারত যখন বাজপেয়ীর সময় নিউক্লিয়ার ওই সেই মিসাইল বানাইলো এবং ছাড়লো, তখন কি যে কেন নিউক্লিয়ার করে? সারা ভারত জাতি এক ছিল যে আমরা নিউক্লিয়ার পাওয়ার হয়েছি। এই গর্ব, এই অর্জন, এই অহংকারের জায়গা। সুতরাং সব কিছুকে টাকার অঙ্কে আর আঁকা বাঁকার অঙ্কে, সোজা বাঁকার অঙ্কে মিলাইলে হবে না। তাহলে আপনারা ওই নিচেই থাকবেন। উপরে তাকাতে শিখেন, উপরে তাকাতে দেখেন। বঙ্গবন্ধু স্বপ্ন দিছিল, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করে গেছে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দিছে উন্নত বাংলাদেশের, ইনশাআল্লাহ উন্নত বাংলাদেশ গড়েছে। পুরোটাই সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়নি। আমাদের বিজয় দিবস এই কারণে যে আমরা 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় আমরা জোর করে ছিনিয়ে যুদ্ধের মাধ্যমে জিতে আমরা স্বাধীনতাকে আমরা কায়েম করেছি। এর জন্যই আমাদের বিজয় দিবস। না হলে ওই একটি দিবসই হতো। আমরা ছোটকালে যখন 75-এর পরে আমাদের তখন বোঝার বয়স হচ্ছে, আমরা শুনতাম একজন ঘোষণা দিয়ে দিয়েছে, স্বাধীনতা হয়ে গেছে। স্বাধীনতা, এখানে বক্তারা খুব সুন্দরভাবে বলেছেন, স্বাধীনতা হতে হলে 1948 আসতে হবে। 1948 ছাড়া স্বাধীনতা নাই। 1948-এ কি হয়েছে? 1948-এ প্রথম আমাদের হাতে ঘা লাগছে। একটু বেশি বাংলায় বলি আর কি। কি হাতে ঘা লাগছে? বলছে তুমি তোমার ভাষায় কথা বলতে পারবা না, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। হাতে ঘা লাগলো কিভাবে? বলে আমি 56% বাঙালি, পাকিস্তান কায়েম করলাম আমি, আমারে বলে আমি বাংলায় বলবো না, উর্দুতে বলবো, তুমি কেডা? এই হাতে গা লাগলো। তখন চেতনা জাগ্রত হলো যে আসলে তো এই পাকিস্তান পাকিস্তান না, আমাদের পাকিস্তান না, এই রাষ্ট্র তো আমাদের না, আমরা তো বাঙালি, আমরা তো বাংলা সংস্কৃতি বাংলা ভাষায় কথা বলি, তাহলে তো এই দেশ আমার দেশ না, আমার দেশ এই বাংলাদেশ। এই 48 আমাদেরকে
জাগ্রত করলো, 48 আমাদেরকে জাগ্রত করলো। সংগ্রাম আরম্ভ হলো। 52তে রক্ত দিলাম প্রথম। এই ঢাকাতে, এই জাতীয়, এই শহীদ মিনারের, এই ঢাকা মেডিকেলের এই কলেজের সামনে আমাদের সন্তানেরা রক্ত দিল যে হ্যাঁ, আমরা শুধু চেতনা জাগ্রত না, আমরা সেই বাঙালি জাতি যারা অকাতরে বুক পেতে দিতে পারে, রক্ত দিতে পারে। তাহলে 52 ছাড়া কি স্বাধীনতা সম্ভব? সম্ভব না। যিনি বেতার কেন্দ্রে বসে ঘোষণা দিয়ে স্বাধীনতা কথা বলে, সে কি 48-এ ছিল? ছিল না। 52-তে ছিল? ছিল না। 54-তে যুক্ত ফ্রন্টের নির্বাচনে, 49-এ আওয়ামী লীগ গঠন হওয়ার মাধ্যমেই স্বাধীনতার সংগ্রাম গতিশীল হয়েছিল। 49 যদি না আসতো, আওয়ামী লীগ যদি গঠিত না হতো, তাহলে বাংলার এই স্বাধীনতার সংগ্রাম সেই রূপ পেত না জীবনেও। তাহলে 48, 49, 52-তে কে ছিল? ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 54 যুক্ত ফ্রন্টের নির্বাচনে জয়যুক্ত হওয়ার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারলাম, বাঙালি উপলব্ধি করতে পারলাম যে না, আমরা হারায় যাই নাই, জাতি ঐক্যবদ্ধ আছে এবং সময় হলে আমরা জেগে উঠতে পারি। কিন্তু 56-তে দেখা গেল সেই আমাদের জেগে ওঠাকে তারা মেনে নিতে পারে নাই। তাই মার্শাল ল দিয়ে যুক্তফ্রন্ট সরকারকে অপসারণ করা হলো। আইয়ুব খান আসলো, 10 বছর, জাতির পিতার বক্তব্যের মাধ্যমে বলি, 10 বছর আমাদেরকে গোলাম করে রেখেছিল। তো এই 10 বছর বাঙালির অধিকারের কথা বলার জন্য কে জেলে খাটছে, কে সেই কারাগারে নিষ্পেষিত হয়েছিল, সেলের মধ্যে একাকী জীবন কাটিয়েছে, কে সেই ব্যক্তি, কে সেই মহামানব? একটাই নাম আসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে 54 ছাড়া, 56 ছাড়া, 58 ছাড়া, 10 বছর কারাগারে নিষ্পেষিত হওয়া ছাড়া কি স্বাধীনতা চলে আসছে? আসে নাই। আগরতলা ষড়যন্ত্র করে ফাঁসির রায় দেওয়ার যেই ষড়যন্ত্র পায় তারা ছিল, সেখানে 1 নম্বর আসামি কে ছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 69-এর গণ অভ্যুত্থান না হলে কি স্বাধীনতা হতো? 69-এর গণ অভ্যুত্থান কার জন্য হয়েছে? কাকে মুক্ত করার জন্য? কারাগারের সেই লোহা ভাঙার জন্য স্লোগান উঠেছিল, সে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 70-এর নির্বাচন ছাড়া কি স্বাধীনতা সম্ভব ছিল? ছিল না। শুধু 70-এর নির্বাচনের মাধ্যমেই জনগণ সে দীর্ঘ 54 থেকে 70, 16 বছর পরে বাঙালি জাতি আবার প্রমাণ করেছে তারা এক নেতা চিনে, একজনকেই চিনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার পিছেই, তার জন্যই তারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ 70-এ প্রমাণিত হয়েছে। 70-এ নির্বাচনে প্রমাণিত হওয়ার মাধ্যমে বাঙালি জাতি প্রমাণ করেছে আমরা সেই স্বাধীনতার সংগ্রামের একটি বড় ধাপ পেরিয়ে এসে তার কাছাকাছি চলে এসেছি। এবং কার নেতৃত্বে? এক নেতা এক দেশ, এই বঙ্গবন্ধুর বাংলাদেশ।
এবং ৭০-এর নির্বাচনের সেই জনগণের সেই রায়ের মাধ্যমে বঙ্গবন্ধু তার অত্যন্ত পরিকল্পিত সুচারু পরিকল্পনা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। একটি নিরস্ত্র বাঙালি জাতিকে একদিনের মধ্যে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করতে পেরেছে। সারা বিশ্বে নজির নাই, কোনো নেতা পারে নাই, কোনো নেতা পারবেও না। আমরা শান্তিপ্রিয় বাঙালি ছিলাম, আমরা ভোটের মাধ্যমে রায় দিয়েছি, কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে সেভাবেই নেতৃত্ব দিয়েছেন যে আমরা বুকে প্রাণে তখন আমরা আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা টকবগিয়ে রক্ত নিয়ে আমরা প্রস্তুত। ৩০ লক্ষ শহীদের যদি রক্ত লাগে রক্ত দিব, তারপরও এই দেশকে আমরা স্বাধীন করে তুলব, স্বাধীন করে আনব। এবং তাই বঙ্গবন্ধু সেই তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা প্রস্তুত থাকবা। এবং স্বাধীনতা ঘোষণায় তিনি আরো বলেছিলেন, একজন শত্রু দেশের মাটিতে থাকা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। সুতরাং একজন কোত্থেকে বেতার কেন্দ্র থেকে একটা কথা বলল আর স্বাধীনতা হয়ে গেল। আমরা কি বোকার স্বর্গে বাস করি? আসলে ভাই বোনেরা, আমাদেরকে 21 বছর বোকার স্বর্গে বাস করানো জোর করে করা হয়েছিল। আমাদের তখন সেই বলার সেই সুযোগ ছিল না, করার সেই সুযোগ ছিল না। জাতির পিতাকে হারিয়ে আমরা বিহ্বল হয়ে গিয়েছিলাম, হতভম্ব হয়ে গিয়েছি। আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা কয়েক বছর আগেই স্বাধীনতা এনে দিয়েছি, যুদ্ধ করেছি, বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা সকল কিছুই মনে হয় হারিয়ে ফেলেছিলাম। যখন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা জানলাম তিনি বেঁচে আছেন, তখন আবার আশার আলো দেখলাম। যখন তিনি ফিরে আসলেন 81 সালে, তখন আবার আশায় বুক বাঁধলাম। এবং আজকে যেমনি 75 পর্যন্ত, সেই 47 থেকে 75 পর্যন্ত জাতির পিতার তার দীর্ঘ জীবনের সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতার সংগ্রাম সৃষ্টি করেছে। আজকে যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা আছি, আজকে যে সুন্দর মিলনায়তনে বসে আমরা এই অনুষ্ঠান করছি, আজকে যে গর্বের পদ্মা সেতু আমরা অহংকার বোধ করতে পারি, আজকে যেই ডিজিটাল বাংলাদেশ আমাদের 3 আঙ্গুলের মুঠোর মধ্যে, আজকে এই মাথাপিছু আয় $2000, যেখানে অন্য আমাদের পার্শ্ববর্তী দেশ এখন ঈর্ষান্বিত যে এদেরকে স্বাধীনতায় সাহায্য করেছিলাম, এখন তো আমাদের উপর দিয়েও জায়গা। সেই অবস্থানে, সেই অহংকারের জায়গায়, গর্বের জায়গায় যিনি আমাদেরকে এনে দিয়েছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কথা বলতে গেলে অনেক বলতে হয়। মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবেন। আজকে ভৌত অবকাঠামো উন্নয়ন 3 রকম। একটু অন্য প্রসঙ্গে যায়। একটি হলো যেটা সরাসরি জনগণের অনতি বিলম্বে কাজে লাগবে। রাস্তা ভেঙে গেল, করে দিলাম। তার কোনো অনুষ্ঠান করতে হবে, একটি ভবন করে দিলাম। বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, বিদ্যালয়ের ভবন করে দিলাম।
এরকম ভৌত যাতায়াত করতে হবে, সেতু করে দিলাম। এরকম ভৌত অবকাঠামো উন্নয়ন একটি বড় অংশ দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য। দ্বিতীয় হলো যেটাকে বলে সফট ইনফ্রাস্ট্রাকচার। লি কুয়ান ইউ বলেছিলেন সিঙ্গাপুরে যে মানব সম্পদের উন্নয়ন, জাতিগত সামাজিকগতভাবে চেতনার উন্নয়ন, দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়া, এগুলো হলো সফট ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো মানবিক উৎকর্ষতা সৃষ্টি করে, জাতিগত বন্ধন সৃষ্টি করে, জাতিগত উৎকর্ষতা সৃষ্টি করে, সেগুলো হলো সফট ইনফ্রাস্ট্রাকচার। কিছু কিছু ভৌত অবকাঠামো অথবা সফট ইনফ্রাস্ট্রাকচার যেটাই বলেন না কেন, সেগুলো এগুলোকে ছাপিয়ে যায়, যেখানে একটি গর্বের জায়গা সৃষ্টি করে, অহংকারের জায়গা সৃষ্টি করে। আপনারা কেউ বলতে পারবেন যে ফ্রান্সের প্যারিসে কেন আইফেল টাওয়ারটা বানানো হলো? যদি একজন লোহা লক্করের কারিগরকে বলা হবে তাহলে দেখবে যে সেটা শুধু লোহা আর লোহা, ওর মধ্যে আর কিছু নাই। কেন মালয়েশিয়া এত সুউচ্চ অট্টালিকা বানালো, পেট্রোনাস টাওয়ার, যেটা একসময় সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভবন ছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। কেন বানালো? ওটা বানাতে যে খরচ হয়েছে, সেই খরচের টাকা কি এখনো উঠেছে? কেন দুবাই সুউচ্চ বুর্জ খলিফা নাকি সব ভবন, সর্বোচ্চ উচ্চ ভবন বানালো? সেই অর্থ কি উঠবে আদৌ? না। এগুলো হলো জাতির অহংকারের জায়গা, গর্বের জায়গা, জাতিকে ঐক্যবদ্ধ করার জায়গা, চেতনা জাগ্রত করার জায়গা। এখন তো ওই বুর্জ খলিফা দেখতেই সারা বিশ্ব থেকে দুবাইকে চিনে যে ওই সুউচ্চ টাওয়ারের জন্য ওই দুবাই আমি যাব। প্যারিসে শত শত বছর ধরে আইফেল টাওয়ারে একবার উপরে যাব আর দেখতে যাব সামনে দিয়ে, সেটার জন্য মানুষ যায়। মালয়েশিয়া যায়, কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার না দেখে কেউ ফেরত আসে না। গর্বের জায়গা, সেই গর্বের জায়গা হলো আমাদের পদ্মা সেতু। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বানিয়েছেন। এখন একটা কিছু করলেই বলে এটা বানায় কি হবে? নিন্দুকেরা এরকম সব জায়গায় থাকবে, এরকম কিছু লোক থাকে, মন মানসিকতাই এরকম, একদম নিম্ন মন মানসিকতা, একদম নিকৃষ্ট। হ্যাঁ, ওইখান দিয়ে গেলে তো এত টাকা দিতে হবে, হ্যাঁ ওইটা তো একটু বাঁকা হয়েছে, দেখেন না একটু